মহাকাশ এক অদ্ভুত রহস্যময় শব্দ, যার কোনো সীমা নেই। সেই মহাকাশ সম্পর্কে জানতে এবং আরো অনেক রকম বিষয় সম্পর্কে জানতে আমরা চলে এসেছি বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির কাছে। নমস্কার। নমস্কার। মহাকাশ শব্দটা আমার কাছে না, মানে যে কোনো আর্ট থেকে আসি সবার কাছে এক অদ্ভুত রহস্যময় শব্দ, যার কোনো সীমা নেই, অন্তহীন একটা জায়গা। প্রথমেই জানতে চাইবো যে আমাদের এই মুহূর্তে ভারতবর্ষ মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে কতটা, মানে কোন জায়গায় আছে? দেখুন, গত 30 বছরে ভারতবর্ষ তার মহাকাশ অভিযান, মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আজকে সারা বিশ্ব মনে করে যে পৃথিবীর প্রথম 4 থেকে 5টি দেশের মধ্যে ভারত তার স্থান করে নিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে ভারতের যারা বৈজ্ঞানিক বা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যারা বৈজ্ঞানিক, তারা এত দূরদর্শিতার সঙ্গে এত ভালো কাজ করেছেন যে কোনো পৃথিবীর অন্য কোনো দেশ, সে আমেরিকাই হোক, চীন হোক, ইউরোপিয়ান স্পেস এজেন্সি হোক বা জাপানের মতো দেশ হোক, তাদের সঙ্গে শুধু পাল্লা দিচ্ছেন তাই না, তাদের থেকেও কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো ফল তারা পাচ্ছেন বলে আমরা সবাই এত আনন্দিত। আমরা এমন একটা মাসে এখন কথা বলছি, সেপ্টেম্বর মাস। অগাস্ট মাসেই আমাদের চন্দ্রযান 3 এর যেটা ওখানে ল্যান্ড করেছিল সেইটার একটা ডেট ছিল এবং আমরা ন্যাশনাল স্পেস ডে উদযাপন করেছি। আবার 2 সেপ্টেম্বর আদিত্য L1 এর 1 বছর কমপ্লিট হলো। চন্দ্রযান 3 এখন কি পর্যায়ে আছে? দেখুন, আমরা সবাই জানি যে গত বছর চন্দ্রযান 3কে পাঠানো হয়েছিল এবং আপনি যেরকম বললেন 27 আগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি বিক্রম নামক একটি অবতরণকারী যান সফলভাবে অবতরণ করতে পেরেছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই তার পেটের ভেতর থেকে প্রজ্ঞান নামক একটি স্বয়ংক্রিয় যান বেরিয়ে এসে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল। বিক্রম এবং প্রজ্ঞানের তার কাজের সময়সীমা ছিল 14 দিন। তার কারণ হচ্ছে 14 দিন, আমাদের পৃথিবীতে 14 দিন মানে চাঁদের একদিন। চাঁদের একদিন মানে সেই সময় চাঁদের বুকে সূর্যালোক থাকে। আর যেহেতু সৌরশক্তিকে ব্যবহার করেই প্রজ্ঞান এবং বিক্রম কাজ করেছিল, সুতরাং 14 দিনের পরে তারা কিন্তু তাদের কার্যপদ্ধতি আর চালাতে পারেনি। সুতরাং সেই দিক থেকে চন্দ্রযান 3 এই মুহূর্তে কোনো কাজ করছে না বলেই আমরা জানি। কিন্তু যে কাজ সে করেছিল তার প্রথম 14 দিনে অবতরণের পর, সেইগুলোর বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য উঠে আসছে। এই দিন চারেক আগেই আমরা জানতে পেরেছি যে চন্দ্রযান 3-এর যে সমস্ত তথ্য, তার থেকে গবেষণা করে জানা গেছে যে চাঁদের বুকে কোটি কোটি বছর আগে একসময় যে তরল লাভার একটা সমুদ্র ছিল, সেটা কিন্তু প্রমাণ দিয়েছে চন্দ্রযান 3। আমরা জানি যে মাত্র 8 সেন্টিমিটার দূরত্বের মধ্যে পৃষ্ঠদেশে তাপমাত্রা 70 ডিগ্রি হেরফের হয়। আমরা দেখি যে চাঁদের বুকে অনেকগুলি চন্দ্রকম্প ধরা পড়েছে চন্দ্রযান 3-এর বিক্রম নামক যে অবতরণকারী যানের যন্ত্র থেকে। আরো জানা গেছে যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সালফার পাওয়া যায়, যেটা এতদিন কেউ এ পর্যন্ত জানতে পারেনি। সুতরাং সেই দিক থেকে চন্দ্রযান 3 অত্যন্তভাবে সফল বৈজ্ঞানিক ভিত্তিতে। তাহলে আমরা বলতে পারি যে মহাকাশ বিজ্ঞানে এটা একটা অন্যতম পদক্ষেপ। নিশ্চয়ই মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটা একটা অন্যতম পদক্ষেপ। তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলেছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। মহাকাশ কোনো একটি দেশের নিজস্ব জায়গা নয়। সেই ক্ষেত্রে দেখতে গেলে ভারতবর্ষের ক্ষেত্রেও তাদের যে কাজকর্ম, গবেষণালব্ধ যে কাজকর্ম, সেগুলো সারা পৃথিবীর বিজ্ঞানীদের সাহায্য করবে এই সমস্ত ঘটনা এক্ষেত্রে চাঁদের সম্পর্কে আরো গভীরভাবে জানতে। আমরা আসি আদিত্য L1 সম্পর্কে। আদিত্য L1 মানে সূর্যের জন্য একটা আমরা কিছু পাঠিয়েছি, মানে এটা একটা অন্যরকম বিস্ময়কর একটা জিনিস। আদিত্য L1 সম্পর্কে আমাদের কাছে খুব পরিষ্কার কিছু নয় আদিত্য L1 ব্যাপারটা নিয়ে, সেটা যদি একটু পরিষ্কার করে বল। দেখুন, সূর্য পৃষ্ঠ থেকে প্রতিনিয়ত গড়ে প্রায় 16 লক্ষ টন আয়নিত কণা বেরিয়ে আসে। সেই আয়নিত কণা যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে দিয়ে যায়, তখন একটা দুধ সাদা বিকিরণ হয়, যাকে আমরা বলি সৌর মুকুট বা করোনা। এখন দেখা গেছে সেই সমস্ত আয়নিত কণা যদি প্রচন্ড গতিবেগে তাদের উৎক্ষিপ্ত হয়, তাহলে তারা পৃথিবীর আবহাওয়ামণ্ডলেও এসে পড়ে। শুধু পড়ে তাই না, পৃথিবীর আবহাওয়ামণ্ডলে যে ভূচৌম্বকীয় ক্ষেত্রটি আছে তাকে অস্তব্যস্ত করে দেয়। তার ফলে আমরা মাঝে মাঝে দেখতে পাই
উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে অরোরা বোরিয়ালিস, মেরুজ্যোতি, অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রালিস। কিন্তু এছাড়াও আমরা অনেকে জানি না যে এই আয়নিত কণার স্রোত যদি খুব প্রবলভাবে আসে, পৃথিবীর উপর আসে পড়ে, তাহলে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। যেমন ভারতবর্ষের মতো একটি বিরাট দেশের 1/5 1/6 জায়গায় হঠাৎ করে যে 33 কিলোভোল্টের যে হাই টেনশন পাওয়ার লাইন আছে, সেগুলো সঙ্গে সঙ্গে সব একসঙ্গে নিষ্প্রদীপ হয়ে যেতে পারে, কারণ ট্রান্সফরমারগুলো বার্স্ট করে। তাছাড়া সেই সময় যদি মাটি থেকে 33,000 ফুট ওপরে কোনো প্লেনে করে কেউ আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, দিল্লি, মুম্বাই করছে, তাদের শরীরের মধ্যে দিয়ে এতটাই এক্সরে পাস করে যে আমাদের চেস্ট এক্সরে করতে যতটা এক্সরে দরকার তার 36 গুণ। তাছাড়া অনেক সময় দেখা গেছে মাটির মধ্যে দিয়ে সবাইকে তড়িতাহত করতে করতে বা ইলেকট্রিকিউট করতে করতে 110 থেকে 120 ভোল্টের কারেন্ট বেরিয়ে যায়। এই ঘটনাটা অনেকবার ঘটেছে। সুতরাং সেই দিক থেকে সূর্য আমাদের উপরে কিভাবে তার প্রভাব বিস্তার করবে এই আয়নিত করা স্রোত দিয়ে, এবং তার উত্তাপ রয়েছে, শক্তি রয়েছে, সবকিছু রয়েছে, সেগুলো জানার জন্য গত 20 বছরে একটা শব্দকে খুব ব্যবহার করেন বিজ্ঞানীরা, তাকে বলে স্পেস ওয়েদার। মানে অ্যাটমসফেরিক ওয়েদার না, স্পেস ওয়েদার। আমরা জানি যে 100 কিলোমিটার অব্দি হচ্ছে আমাদের আবহাওয়া মণ্ডল টেকনিক্যালি, তারপরে স্পেস বলা হয়, এটিকে ভন কারমান লাইন বলা হয়। সেইখানে সূর্য কিভাবে প্রভাব ফেলছে তার সম্পর্কে কিন্তু গভীরভাবে খুঁটিনাটি জানাবে আদিত্য এল1। আচ্ছা, এখন একটা জিনিস নিয়ে আমরা ভীষণ উদ্বেগেই রয়েছি সাধারণ মানুষ। সুনিতা উইলিয়ামস কি এটা কি বাস্তবিক সত্য যে উনি আটকে পড়েছেন ওখানে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে? একটা আমি জানতে চাইবো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যদি একটু বলেন, আর ওখানে কি ওনারা সত্যি আটকে পড়েছেন বা কি স্ট্যাটাস ওনাদের? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর কাজ শুরু হয়েছিল অনেকদিন আগে। শুরুটা করেছিলেন সোভিয়েত রাশিয়া। জারিয়া নামক একটি ক্যাপসুলের মাধ্যমে তারা মহাকাশে স্থাপন করেছিল এমন একটা উপগ্রহ, যেটি পৃথিবী থেকে প্রায় গড়ে 400 কিলোমিটার উচ্চতা রেখে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তার পরবর্তীকালে আমেরিকা, জাপান, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এরা একে একে নতুন নতুন মডিউল সংযোগ করে আজকের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হয়েছে। এটি যেটা বললাম স্বাভাবিকভাবে 400 কিলোমিটার ওপরে থাকে পৃথিবীতে, এবং ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমন করে, যেমন মহাশূন্যে বিভিন্ন পরীক্ষা যেগুলো পৃথিবীতে করা যায় না, পৃথিবীর ওপরে তার অবলোকন বা পর্যবেক্ষণও চালায়। এই ক্ষেত্রে মানতে হবে যে স্পেস স্টেশনে আমরা জানি যে 5ই জুন বোয়িং স্টারলাইনারে চেপে সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোর গেছিলেন। তাদের ফিরে আসার কথা ছিল 14 তারিখ, কিন্তু দেখা গেল 14 তারিখ তারা ফিরলেন না। তার কারণটা হচ্ছে এই যে যখন এই বোয়িং স্টারলাইনার, যেটি প্রথম পরীক্ষামূলক তার যাত্রা দুজনকে নিয়ে, তাতে কয়েকটি গন্ডগোল ধরা পড়লো। তাতে 28টি থ্রাস্টার মানে ছোট ছোট ইঞ্জিন, যেগুলো এই বোয়িং স্টারলাইনারের সূক্ষ্মাতিসূক্ষ্ম গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে পারে, 28টির মধ্যে 5টির গোলযোগ দেখা দিল। তাছাড়া হিলিয়াম লিক হলো। হিলিয়াম লিক বলতে যেটা বোঝায় যে হিলিয়াম থাকে অত্যন্ত শীতল অবস্থায়, সেটি যদি লিক হতে শুরু করে তাহলে কিন্তু অতি একটা বিস্ফোরক ঘটনা ঘটে যেতে পারে। সেই ক্ষেত্রে তখন দেখা গেল যে পৌঁছানোর আগে যখন 5টা থ্রাস্টার লিক হতে বা খারাপ হতে শুরু করেছে, সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর তারা নিজেরা চেষ্টা করে 5টার মধ্যে 4টিকে তারা ঠিক করতে পারলেন, এবং সেটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করলো বা আস্তে আস্তে গিয়ে প্রবেশ করে আটকে গেল। কিন্তু তারপরে দেখা গেল পৃথিবী থেকে নাসার বিজ্ঞানীরা বললেন যে হিলিয়াম লিক যে হয়েছে বা থ্রাস্টার আরো যদি গন্ডগোল করে তাহলে ওদেরকে সফলভাবে ফিরিয়ে আনা হয়তো সম্ভব নয়। এসব ব্যাপারে নাসা অত্যন্ত সাবধানী, কারণ আমরা জানি 1998 সালে চ্যালেঞ্জার এবং 2003 সালে কলম্বিয়া যে দুর্ঘটনায় যে কল্পনা চাওলার সঙ্গে আরো 6 জন সহযাত্রী মারা গেছিলেন, সেই কথা মনে রেখেই হয়তো যারা মহাকাশে গেছেন তাদের যে সেফটি, সেইটাকে সব থেকে গুরুত্ব দিয়ে তারা ঠিক করেছিলেন যে বোয়িং স্টারলাইনারে আর ফিরবেন না এরা। কি করে ফিরবেন? তখন দেখা গেল, মনে রাখতে হবে যে 2011 সালে যখন আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হলো, তার থেকেই নাসা চেষ্টা করেছিল তখন থেকেই যে বাণিজ্যিকভাবে কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হওয়া যায় কিনা। এই ক্ষেত্রে 2টি কোম্পানি এগিয়ে হলো, একটা হচ্ছে বোয়িং যার স্টারলাইনার নাম শুনছেন, আর একটা হচ্ছে এলন মাস্কের স্পেস ড্রাগন। এই স্পেস ড্রাগনে ক্রু ড্রাগন 9 নামক একটি মহাকাশযান সফলভাবে 2020 সালে কিন্তু দুজনকে নিয়ে গেছিল। তারপরে বেশ 3-4 বার খুব সফলভাবে নিয়ে গিয়ে ফিরিয়ে এনেছে। তখন ঠিক হলো যে ক্রু ড্রাগনে চেপেই
সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে ফেরানো হবে, কিন্তু এই মুহূর্তে নয়। তার কারণ ফেব্রুয়ারি মাসে। তার কারণ পাঠিয়ে ফিরে আনা এটা কিন্তু অত সোজা কথা নয়, এটা মানতেই হবে। আর আপনি যেটা বলছেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কি ওনারা যে আটকে পড়েছেন, আটকে পড়া কথাটা হয়তো সেইভাবে কিছুটা সত্যি যে তাদের জবে ফেরার কথা ছিল, আসতে পারেননি, কিন্তু তারা কিন্তু যে খুব প্রবল অসুবিধার মধ্যে আছেন তেমন নয়। কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 7 জন অব্দি থাকতে পারে, এখন এই মুহূর্তে 7 জনই আছেন ওনাদের দুজনকে নিয়ে। সুতরাং সেদিক থেকে মানতে হবে যে খুব একটা ভয়ের কিছু নেই, কিন্তু আবার কিছুটা ভয়ের আছে। আমরা জানি যে মাইক্রোগ্র্যাভিটি কন্ডিশনের জন্য মহাশূন্যে, মহাকাশে মানুষের শরীরের উপর অনেক প্রভাব পড়ে। যেমন রক্তে লৌহকণিকার সংখ্যা এত দ্রুত কমতে শুরু করে যে তার কারণে হৃৎপিণ্ডের অসুবিধা বা শ্বাস প্রশ্বাসের অসুবিধা বা অন্য সমস্ত নার্ভের অসুবিধা, এমনকি মানসিক অসুবিধা হতে পারে। তাছাড়া মাইক্রোগ্র্যাভিটি কন্ডিশনে আমাদের যে হাড়, সে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, হাড় অনেক মুড়মুড়ে হয়ে যায়। তাছাড়া অনেক সময় অনেক অন্য ধরনের অসুবিধা দেখা যায়, চোখের অসুবিধা দেখা যায়, চোখের ভেতরে যে প্রেশার সেটির অসুবিধা দেখা যায়, যেটা সুনিতা উইলিয়ামসের হচ্ছে এই মুহূর্তে। সুতরাং সেই দিক থেকে কিন্তু বিজ্ঞানীরা খুব চিন্তিত যে কি হতে চলেছে তাদের শারীরিক দিক থেকে। কিন্তু সুনিতা উইলিয়ামসের কথা যদি দেখেন, আমি কিছুদিন আগেই তার কয়েকটি ইন্টারভিউ দেখছিলাম, তিনি মহাশূন্য থেকে দিয়েছিলেন, তিনি কিন্তু এসব নিয়ে একেবারে চিন্তিত নন। কারণ মনে রাখতে হবে যে মহাকাশচারীরা যখন পৃথিবী ছেড়ে মহাশূন্যে তারা প্রবেশ করে, তারা কিন্তু জেনেই যায় যে মহাশূন্যে যাওয়ার অনেকগুলো গন্ডগোল হতে পারে। সুতরাং তারা সমস্ত পৃথিবীতে তাদের সেই মুহূর্তের কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে খালি সুস্থ মনে তারা যায়। এবং সুনিতা উইলিয়ামস এই 3 দিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন, যেটা আমার খুব ভালো লাগলো, যে যদি কারোর মন খুব চিন্তিত থাকে তাহলে সফলভাবে কাজের পরিপন্থিতা। সুতরাং মনের ওই ইমোশনগুলোকে, অনুভূতিগুলোকে দূরে সরিয়ে তারা কাজ করছেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা সবাই মানুষ, সবারই সমান অধিকার আছে পৃথিবীতে। কিন্তু এই ধরনের কিছু মানুষ যারা পৃথিবীর ভবিষ্যতের কল্যাণ সাধনে, উন্নতি সাধনে কাজ করে চলেছেন, তারা বোধহয় আমাদের থেকে আরেকটু এগিয়ে তাদের মনুষ্যত্ব এবং তাদের প্রয়োগ ক্ষমতার দিক থেকে। সেই দিক থেকে সুনিতা উইলিয়ামসকে সবাই কুর্নিশ জানান, ব্যারি উইলমোরকেও, এমনকি যারা যারা সবাই আছেন মহাকাশে তাদের প্রত্যেককেই। তবে যেহেতু সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত, সেই জন্য ভারতবর্ষে এর একটু আধিক্য দেখা দিচ্ছে আবেগে। মনে রাখতে হবে যে এই মুহূর্তে একটা রেকর্ড হয়েছে, এই রেকর্ডটার কথা অনেকেই জানেন না। এই মুহূর্তে মহাকাশে পৃথিবীর 13 জন আছেন। 7 জন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, 3 জন আছেন চীনের টিয়ানগং যে স্পেস স্টেশন, সেখানে 3 জন আছেন সোয়ুজ ক্যাপসুলে, আর 3 জন এলন মাস্কের আরেকটি মহাকাশযান চেপে অন্য একটি জায়গায় যাচ্ছে। 13 জন আছেন। 13 জনের আমরা সমস্ত সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসা কামনা করি। কিন্তু তার মধ্যে ওই যেটা বললাম, সুনিতা উইলিয়ামসের কথাটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। একদম একদম। এই যে স্পেসে যাচ্ছে, শুধুমাত্র মানুষই বলছি না, এই যে উপগ্রহ পাঠানো হচ্ছে, স্পেস জাঙ্ক যে তৈরি হচ্ছে, সেটার ব্যাপারে একটু জানতে চাইবো, যে ওগুলো কি স্পেসে এরকম মহাকাশে ঘুরে বেড়াচ্ছে? মূলত যেটা হয় যে উপগ্রহগুলো যে পাঠানো হয়েছে গত ধরুন 40-50 বছর ধরে, তাদের যখন কর্মক্ষমতা শেষ হয়ে যায় বা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, 2টি ঘটনা ঘটতে পারে, 3টি ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে তারা আস্তে আস্তে কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে আবার আসতে শুরু করে, কিন্তু আবহাওয়ামণ্ডলে প্রবেশ করার সময় বাতাসের কণিকার সঙ্গে ঘর্ষণে মোটামুটি সবাই দপ করে পুরোটা চলে যায়। কিছু কিছু অংশ এসে পড়ে, যেমন এর আগেও পৃথিবীতে অনেকগুলো পড়েছে। আবার কিছু কিছু উপগ্রহ তাদের যে অরবিট, কক্ষপথ, তার থেকে সে ছিটকে মহাশূন্যে আরো দূরে, অনেক দূরে চলে যায় অজানা মহাশূন্যে। আর কিছু কিছু কিন্তু ঘুরতেই থাকে, এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত ছোট ছোট ধাক্কা, সংঘর্ষ হওয়ার ফলে অনেকে ভেঙেও যায়। আর সেই ভাঙা টুকরোগুলো ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে। এরা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। তার কারণ হচ্ছে, খুব ছোট্ট একটি টুকরো যদি কোনো মহাকাশ যানের উপর পড়ে, দেখা গেছে 10 থেকে 15,000 কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ হয়। আর সেই গতিবেগে যে কোনো ধাতব চাদর ভেঙে গিয়ে ভেতরের মহাকাশযানটি ক্ষতি হতে পারে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর আগে। আমরা জানি চন্দ্রযান 3-এর সময় নামার যখন কথা হয়েছিল, ঠিক তার আগে ভারতীয় মহাকাশের ইসরো বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন 2টি মহাকাশের এই ডেব্রি তারা কিন্তু চন্দ্রযানের কাছাকাছি চলে আসছে। সুতরাং একটু গতিপথ পাল্টে আবার পরে নামানো হয়েছে। সুতরাং সেই দিক থেকে বলতে পারেন প্রতি মুহূর্ত বিজ্ঞানীরা সাবধান থাকেন যে
যাকে বলবো মহাকাশ আবর্জনা বা স্পেস ডেব্রি থেকে যেন মুক্তি পাওয়া যায়। আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে একটা টেলিস্কোপ রিসেন্টলি আমরা করেছি, যেটার নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। এটার কাজ কি, আর এতে কি সত্যি আমরা আমাদের অস্তিত্ব যবে শুরু হয়েছে সেটা কি আমরা জানতে পারতে পারি কোনোদিন? শুনুন, পৃথিবীতে মানুষের প্রাণের অস্তিত্ব শুরু হয়েছে কয়েক লক্ষ বছর আগে, কিন্তু বিজ্ঞানীদের মতে বেশ মানে প্রায় 95% বিজ্ঞানীদের মতে ব্রহ্মাণ্ডের শুরু হয়েছে আজ থেকে 1372 কোটি বছর আগে, যাকে আমরা অনেক সময় বিগ ব্যাং তত্ত্ব হাইপোথেসিস বলি বা মহাবিস্ফোটবাদ তত্ত্ব বলা হয়। এখন সেই বিগ ব্যাং এর মুহূর্তটা কিন্তু দেখাটা প্রায় অসম্ভব, কেন সে তখন শক্তি এত প্রচন্ড ছিল, এনার্জি এত বেশি ছিল, এবং কণা বস্তু এবং শক্তি পরস্পরের মধ্যে এতভাবে বিক্রিয়া করছিল যে সেই সময়টা আমরা দেখতে পাই না। মোটামুটি জানা যায় যে ব্রহ্মাণ্ডের জন্ম মুহূর্তের 3,80,000 বছর পর থেকে আমরা মহাবিশ্বকে দেখতে পেতে শুরু করি, কিন্তু তাও অত দূরে এখন কোনো দূরবীন দিয়ে দেখা যায় না। সেটি মূলত মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা এইভাবে মহাবিশ্বকে, ওই সময়কার মহাবিশ্বকে দেখতে পেয়েছি, সে 1990 সাল থেকে শুরু করে। কিন্তু যত দূরের বস্তু আমরা দেখব তত মহাবিশ্ব সম্পর্কে নতুন কিছু জানতে পারবো। তার থেকেও বড় কথা, যেহেতু আলোর একটা গতিবেগ আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 8.3 মিনিট, সুতরাং আমি যখন বলি যে মহাবিশ্বের দূরতম বিন্দু, মনে রাখতে হবে আমরা কিন্তু মহাবিশ্বের লক্ষ কোটি বছর আগে কিরকম অবস্থা ছিল সেটাকে আমরা দেখতে পাচ্ছি আজকে। সেই দিক থেকে জেমস ওয়েব টেলিস্কোপ, যেটি অবলোহিত রশ্মিতে বা ইনফ্রারেড রেডিয়েশনে মহাবিশ্বকে দেখে চলেছে, তার অনেকগুলো গুণ আছে। আমরা জানি যে মহাবিশ্বের তারা, গ্রহ, গ্যালাক্সির সঙ্গে সঙ্গে লুকিয়ে রয়েছে প্রভূত পরিমাণে ধূলিকণা। আমাদের যে দৃশ্যমান আলো, সাদা আলো, ধূলিকণা কিন্তু তাকে আটকে দেয়। কিন্তু আমরা যদি ইনফ্রারেডে দেখি, তাহলে এই ধূলিকণার রাজ্যকে ভেদ করে সে আলো এসে পৌঁছে আমাদের দূরবীনে, যেটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে হচ্ছে। তাছাড়া 1990 সালে পাঠানো হাবল স্পেস টেলিস্কোপ থেকে আমরা মহাবিশ্ব সম্পর্কে যেমন প্রভূত পরিমাণে অনেক নতুন তথ্য পেয়েছি, কিন্তু হাবলেরও তার আয়তনের জন্য তার একটা ক্ষমতা সীমিত। সেই দিক থেকে মনে রাখতে হবে হাবলের থেকে 100 গুণ শক্তিশালী এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যার ফলে দেখতে শুরু করেছে আমাদের ব্রহ্মাণ্ডের জন্ম মুহূর্তর কয়েক লক্ষ কোটি বছর পরে থেকেই আমাদের ব্রহ্মাণ্ডে কি করে গ্যালাক্সি তৈরি হচ্ছিল, তাদের আয়তন কিরকম, তাদের ধর্ম কিরকম, তাদের আচরণ কিরকম, তাদের রসায়ন কিরকম। এসবের মধ্যে থেকে আমরা আমাদের ব্রহ্মাণ্ড সম্পর্কে আস্তে আস্তে একটা নতুন চিন্তা ভাবনা হয়তো গড়ে উঠবে। শুধু তাই নয়, এতদিন যে ভাবনাগুলো আমাদের মধ্যে ছিল সেগুলো হয়তো কোনো কোনোটি ভুল প্রমাণিত হয়ে নতুন প্রমাণ উঠে আসবে। আচ্ছা, এলিয়ন মাস্কের কথা তো উঠলো একবার, তো উনি রিইউজেবল রকেট এটার একটা কনসেপ্ট এনেছেন। রিইউজেবল রকেট ব্যাপারটা কি? আমরা রিইউজেবল লঞ্চ ভেহিকল এর আগে অনেক দেখেছি, স্পেস শাটল, যেগুলো গিয়ে আবার ফিরে আসে, আবার পাঠানো হয়। কিন্তু রকেটের ক্ষেত্রে আমরা জানি যে রকেট যখন উপরে ওঠে, সেটা কিছুক্ষণ পরে তার কিছু অংশ পড়ে গিয়ে, প্রথম দ্বিতীয় স্তর পড়ে গিয়ে সেগুলো পুরোপুরি শেষ হয়ে যায় পড়ে। কিন্তু যদি এমন রকেট বানানো যায় যেগুলো পুরোপুরি না পড়ে আবার পৃথিবীতে ফিরে আসছে সফলভাবে উৎক্ষেপণের পর, তাহলে আমাদের দিক থেকে মনে রাখতে হবে যে শুধু পয়সা অনেক কম লাগবে তাই নয়, সেগুলো দিয়ে আরো উন্নততর আমরা বস্তু বা মিশন তৈরি করতে পারি। সেই দিক থেকে এলন মাস্ক চেষ্টা করছেন। এক্ষেত্রে বলে রাখি, ভারতবর্ষ কিন্তু স্পেস শাটলের কাজ শুরু করেছে গত বছর, এবং এবছর এই মাসখানেক আগে হায়দ্রাবাদে ইন্ডিয়ান RLV রিউজেবল লঞ্চ ভেহিকল তা কিন্তু সফলভাবে অবতরণ করেছে তার উপর থেকে আস্তে আস্তে নেমে। সুতরাং ভারতবর্ষ এই ধরনের স্পেস শাটল মতো ঘটনা তারাও কিন্তু চেষ্টা করছেন করতে। আচ্ছা, আমি এখন স্পেস স্টার্টআপস বলে একটা শুরু হয়েছে আর কি, তো তাতে কি নতুন প্রজন্ম এগিয়ে আসছে? মানে দেখুন, আমরা জানি যে গত 3-4 বছর ধরে ভারতবর্ষে একটা স্লোগান উঠেছে, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া। মূলত আমাদের প্রধানমন্ত্রী প্রথমভাবে বাহ্যিকভাবে শব্দটা ব্যবহার করেছিলেন। তাই থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো, তারা কিন্তু ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তির কাজে রীতিমতো তাদের অবদান রাখছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে চন্দ্রযান 3, যাকে নিয়ে আমাদের একটা উৎসাহ, বাচ্চাদের কাছে একটা কল্পনার জগৎ, ইসরোর জগৎ, এই চন্দ্রযান 3 কিন্তু ইসরো সরাসরি তৈরি করেনি, তৈরি করেছিল 13টি প্রাইভেট কোম্পানি। তার মধ্যে লারসন টুব্রো আছে, গোদরেজ এরোস্পেস আছে, টাটা ইঞ্জিনিয়ারিং আছে, বলচন্দনগর ইন্ডাস্ট্রিজ আছে, অনন্ত টেকনোলজিস আছে। সুতরাং সেই 13টি কোম্পানি একসঙ্গে মিলে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে চন্দ্রযান 3 তৈরি করে, এবং এটাই হবে ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানের
ভবিষ্যতের দিশা। যেটা কথাটা বললেন, প্রায় 1800 স্টার্ট আপ ইসরোর সঙ্গে যুক্ত হয়েছে এবং এদের মাধ্যমে নতুন নতুন সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে। এই 24শে আগস্ট একটি সংস্থা থেকে একটি মহাকাশে রকেট পাঠানো হলো, তাতে 3টে কিউবস্যাট এবং প্রায় 20টি পিকো স্যাটেলাইটস পাঠানো হয়েছে, তারা কাজ করছে। আবার কিছুদিন আগেই গতকালই এমওইউ সাইন হয়েছে 12টি কোম্পানির মধ্যে, তার মধ্যে কলকাতারও একটি আছে সিসি রেডার বলে। তারা পর্যবেক্ষণ করবে ভূপ্রকৃতি, জল সম্পদ, আবহাওয়ার সমস্ত কাজ। তারা কিন্তু পুরোপুরি নিজস্ব ক্ষমতায় উৎক্ষেপণ করবে রকেট। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে, তেমনই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অত্যন্ত আশাব্যঞ্জক। তার কারণ শুধুমাত্র ইসরোতে চাকরি করলে যে ইসরোর বিজ্ঞানী হওয়া যায় তা নয়। আমরা জানতে পারবো এই ধরনের কোম্পানিতে, ইন্ডাস্ট্রিতে, প্রযুক্তিতে তারা যদি নিজেদের কাজ করতে পারে, তাহলে তারাও একদিন ভারতের মহাকাশ বিজ্ঞানে অবদান রাখতে পারবে। ছোটরা যারা এখন পড়াশোনা করছে সবে, তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করতে চাইবেন যে তারা স্পেস নিয়ে? ছোটদেরকে আমার খুব একটা বলার কিছু নেই, বলার কথা আছে অভিভাবকদের। কারণ আজকালকার দিনে অভিভাবক অন্তত শহরের ক্ষেত্রে তারা পরিচালনা করে ছোটদের জীবনকে, যেটা হয়তো ঠিক নয়। আমিও খুব অপছন্দ করি, কিন্তু কিছু করার নেই। অভিভাবকদের বলবো যে ছোট বয়স থেকে কেউ মহাকাশচারী হবে এই কল্পনা করাটা অত্যন্ত খারাপ জিনিস। তার কারণ সে বড় হয়ে তার কোন জিনিসটা ভালো লাগবে বা কোন জিনিসটাতে সে পারদর্শী হবে সেটা কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারে না। সুতরাং সেইভাবে ওই অর্জুনের সেই মাছের চোখ লক্ষ্য করে এখন থেকেই বসে কেউ যদি তার 7, 8, 10 বছরের বাচ্চার সম্পর্কে ভাবেন সে মহাকাশচারী হবে বা নাসায় যাবে, সেটা কিন্তু তাদের বোকামো হয়। সুতরাং আমি যেটা বলবো, তাদের মনটা যাতে প্রশস্ত হয়। স্পেস, শুধুমাত্র স্পেস কেন, প্রকৃতি সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, আবহাওয়া মণ্ডল সম্পর্কে তাদেরকে জানান, যেটা হয়তো স্কুলের সিলেবাসে নেই। এই জানানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার সন্তানকে সত্যিভাবে মানুষ করছেন। শুধুমাত্র তার বাহ্যিক কয়েকটা যেগুলো ব্যবহারিক জিনিস, সেগুলোকেই যে সাপ্লাই করলেই বাচ্চাকে বড় করা যায় এমন নয়, যেটা আজকালকার দিনে মাঝে মাঝে চোখে পড়ে না। তো সেই জন্য আমি বলবো, বাচ্চাদের মনটা যাতে উন্মুক্ত হয়, তাদের মনটা যাতে প্রসারিত হয়, তারপরে পড়াশোনা করতে করতে তারা নিজেরাই একদিন বেছে নিতে পারবে তাদের কোন জিনিসটা ভালো লাগে। আর একটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে আমাদের সবারই খুব ইন্টারেস্ট, এলিয়েন বলে কিছু আদৌ আছে নাকি? আপনি কি বলবেন, আপনার এত দীর্ঘ জীবন কাজ করার, সেখানকার অভিজ্ঞতা এবং? প্রাণপণে চেষ্টা হয়েছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণ এই সম্পর্কে নতুন নতুন উৎসাহ গড়ে তোলার জন্য, কিন্তু বলতে হবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিকভাবে কোনো এলিয়েন, অন্য কোনো গ্রহে কোনো প্রাণ এখনো অব্দি কোনো সন্ধান পাওয়া যায়নি। সুতরাং এখনো আমরা এলিয়েন বলতে বোঝাই সেই কল্পবিজ্ঞান বা সিনেমার ছবিতে দেখা বিভিন্ন চরিত্রের কথা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে প্রাণ আছে আর কোথাও নেই, এই চিন্তাটা ভীষণ ভুল। মানে ইংরেজিতে যদি বলি, লাইফ ইজ এন ইউনিভার্সাল প্রসেস। প্রাণ চারিদিকে ছড়িয়ে আছে, শুধুমাত্র পৃথিবীতে না। একটা উদাহরণ দিই, আমাদের সূর্য একটা খুব সাধারণ মাপের তারা, তাকে ঘিরে চলেছে 8টি গ্রহ, অনেক বামন গ্রহ, গ্রহাণু, সবকিছু। তার মধ্যে তৃতীয় গ্রহটা পৃথিবী, তার মধ্যে প্রাণ আছে। এরকম কত তারা আছে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিতে? 20,000 কোটি তারা। আর কত গ্যালাক্সি আছে আমাদের মহাবিশ্বে? মোটামুটি হিসাব করলে, স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানের মতো দেখা যায় 1 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। 1 লক্ষ কোটি গ্যালাক্সিতে 20 থেকে 10,000 কোটি তারা, তার মধ্যে সূর্য একটা তারা, যেখানে নাকি প্রাণ আছে, এই কথাটা ভাবাটা ভীষণ অন্যায়। সুতরাং প্রাণ চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমরা তার সন্ধান এখনো পাইনি। আর আপনার কাজের জীবনে কোনো অদ্ভুত জিনিস, কোনো অদ্ভুত অভিজ্ঞতা স্পেস নিয়ে কিছু জানতে চাইবো। দেখুন, যেহেতু স্পেস সম্পর্কে আমাদের আগে থেকে অনেক ধারণা নেই, প্রতিনিয়ত নতুন জানতে পারছি, যেটা জ্যোতির্বিজ্ঞানী। আমি জ্যোতির্বিজ্ঞানী, আমার কাজ, ছোট্ট গবেষণা করেছি কিছু জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে বলা যায়। সেক্ষেত্রে যেহেতু এ পর্যন্ত আমরা খুব একটা জানি না, আমার কাছে প্রতিদিনের নতুন করে জানাটাই একটা আবিষ্কার, একটা আশ্চর্যের ব্যাপার ছিল, রাইট? সেটা এখনো ঘটে। সুতরাং সেই জিনিসটা আমি বলবো না ওই ঘটনাটা আমার জীবনকে খুব প্রভাবিত করেছে, অন্তত এই পড়াশোনার দিক থেকে। আজকে কিছু করছে না এমনটা নয়। আমার মনে হয় যে কোনো ছাত্র, যেমন আমি নিজেকে ছাত্র বলে মনে করি এখনো, যে কোনো ছাত্রের উচিত কোনো কিছুতে এইটা ভাবা নয় যে আমি যা জেনেছি সেটাই ফাইনাল, সেটাই শেষ। সুতরাং সেই দিক থেকে প্রতি মুহূর্তেই চমক থাকে। আপনার গবেষণার বিষয় যদি? আমার 2 রকমের গবেষণা করেছি। আমার পিএইচডি করেছি
ওনার ইন্টার ইউনিভার্সিটি সেন্টার অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স একজন খুব প্রথিতযশা আন্তর্জাতিক বিজ্ঞানী প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকারের কাছে। তার সময় আমি করেছিলাম আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিভিন্ন গ্যালাক্সি আছে তাদের মধ্যে কিছু গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে অতি সুবৃহৎ সমস্ত কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল থাকে, তাদেরকে বলা হয় কোয়াজার। এই কোয়াজাররা আমাদের মহাবিশ্বে কিভাবে ছড়িয়ে আছে, তাদের ছড়িয়ে ছিটিয়ে আছে না কোনো সমন্বিত ভাবে ছড়িয়ে আছে, তার উপরে গবেষণা করেছিলাম। পরবর্তীকালে আমি তারাদের জীবন এবং তারাদের আবহাওয়ামণ্ডলে কি ধরনের রাসায়নিক পদ্ধতি ঘটে তার উপর, যেমন আমাদের সূর্য যখন শেষ হয়ে যাবে সেটি শেষ হওয়ার সময় তার ভেতরে পড়ে থাকবে হোয়াইট ডোয়ার বা শ্বেত বামন নামক একটা ছোট্ট তারা, আর বাইরেটা বড় হতে হতে প্ল্যানেটারি নেবুলা বা নিহারিকা পুঞ্জ সৃষ্টি হবে। আমরা দেখিয়েছিলাম আজ থেকে প্রায় 30 বছর আগে যে ওই সময় সেই সময় যখন বড় হচ্ছে তারাটির বাইরেটা বা বহির্ভাগটা, তখন অণু মলিকিউল সৃষ্টি হয়। কেউ বিশ্বাস করেনি সেটা, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে আমাদের ওই বার করার 2 বছরের মধ্যে একটি মহাকাশযান আমাদের মোটামুটি 72টি অণু বা মলিকিউলকে আমরা প্রেডিক্ট করেছিলাম সিমুলেশনে, 68টিকে খুঁজে পাই। তার থেকে অ্যাস্ট্রোকেমিস্ট্রি বা জ্যোতির রসায়ন শাস্ত্র বলে একটি নতুন বিষয়ের আরেকটা বিশাল দিক খুলে যায়। সুতরাং সেই দিক থেকেও অনেকটা বেশি ইন্টারেস্টিং। আমাদের তো জিজ্ঞেস করার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। আজকের আপাতত এই অবধি থাক। থ্যাংক ইউ সো মাচ।